টেকওয়ার্ল্ড বাংলাদেশ আর্কাইভ থেকে কিছু খবরের শিরোনাম আজ আমাদের হাতে। তো বছরের ঠিক শুরুতেই বাংলাদেশের প্রযুক্তি জগৎটা কোন দিকে যাচ্ছে তার একটা আভাস পাওয়ার চেষ্টা করব আমরা। এই বিষয়টা দিয়েই তাহলে শুরু করি। একটা সময় ছিল যখন প্রযুক্তি মানেই ছিল নতুন গ্যাজেট বা কোনো অ্যাপ, কিন্তু এখন মনে হচ্ছে এর ভূমিকাটা আরও অনেক গভীর। অবশ্যই উন্নত দেশগুলোর ক্ষেত্রে এর কোনো উদাহরণ কি আমাদের সূত্রগুলোতে আছে? আছে তো। যেমন ধরুন সুইজারল্যান্ডের খবরটা, সেখানে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু বড় কোম্পানির গবেষণাগারে আটকে নেই। ওকে। এটা এখন হাসপাতাল, সরকারি অফিস আর সাধারণ ব্যবসা বাণিজ্যেও ছড়িয়ে পড়েছে। ভাবুন একবার, একজন ডাক্তার রোগীর রিপোর্ট বিশ্লেষণে এআই এর সাহায্য নিচ্ছেন। বাহ, তার মানে এটার সায়েন্স ফিকশনের মতো কোনো ব্যাপার নয়। একদমই না, এটা একেবারে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে কাজে লাগছে। যেমন আমাদের দেশে একসময় কম্পিউটার শুধু বড় অফিসে থাকতো, এখন যা সবার হাতে হাতে। এআর এর ক্ষেত্রেও কি তেমনই কিছু ঘটছে? ঠিক তাই। পরিবর্তনটা স্পেকট্যাকুলার না, বরং সাটল, কিন্তু অনেক বেশি প্রভাবশালী। যখন একটা প্রযুক্তি সমাজের মূল পরিষেবাগুলোর ভেতরে ঢুকে যায়, যেমন স্বাস্থ্য বা প্রশাসন, তখন বুঝতে হবে এটা আর ঐচ্ছিক কোনো টুল নয়। এটা সিস্টেমের একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এক্স্যাক্টলি। উন্নত বিশ্ব এই পথেই হাঁটছে। এই বৈশ্বিক প্রেক্ষাপটটা মাথায় রাখলে বাংলাদেশের খবরগুলো বোঝা আরও সহজ হবে। তাহলে এই বৈশ্বিক ঢেউ বাংলাদেশে কিভাবে লাগছে? আমাদের হাতে থাকা hosting.com-এর খবরটা তো আমার মনে হচ্ছে এরই একটা বড়সড় ইঙ্গিত। অনেক বড় ইঙ্গিত। একটা বিশ্বখ্যাত হোস্টিং কোম্পানি ঘটা করে ঢাকায় তাদের কার্যক্রম শুরু করছে। এটা তো বেশ বড় ঘটনা। এটা শুধু বড় ঘটনা নয়, এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত। যদি আমরা একটু তলিয়ে ভাবি, কেন? মানে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান কেন হুট করে বাংলাদেশে এত বড় বিনিয়োগ করতে আসবে? কারণ হলো তারা এখন বাংলাদেশকে শুধু সস্তা শ্রম বা বিশাল ভোক্তার বাজার হিসেবে দেখছে না। তাহলে কি হিসেবে দেখছে? এর চেয়েও গভীর কিছু। তারা এখানে একটা কার্যকর ডিজিটাল ইকোসিস্টেম দেখতে পাচ্ছে। ভেবে দেখুন, একটা হোস্টিং কোম্পানির ব্যবসা কিসের ওপর নির্ভর করে? নির্ভরযোগ্য ইন্টারনেট, ডেটা সেন্টার। হ্যাঁ, নির্ভরযোগ্য ইন্টারনেট, ডেটা সেন্টার রাখার মতো পরিকাঠামো, একটা স্থিতিশীল অনলাইন পেমেন্ট ব্যবস্থা, আর স্থানীয় ব্যবসাগুলোর ডিজিটাল হওয়ার আগ্রহ। একদম। তাদের এই আগমন প্রমাণ করে যে এই ভিত্তিগুলো এখন যথেষ্ট মজবুত হয়েছে। আচ্ছা। এটা অনেকটা কোনো এলাকায় বড় শপিং মল হওয়ার মতো। শপিং মল তো তখনই আসে যখন সেখানে ভালো রাস্তা, বিদ্যুৎ আর ক্রেতার সমাগম নিশ্চিত হয়। এই শপিং মলের উপমাটা চমৎকার। তার মানে এতদিন যারা মহাসড়কের পাশে ছোট দোকান নিয়ে বসেছিল, সেই ছোট আর মাঝারি উদ্যোক্তারাও এখন এই ডিজিটাল শপিং মলে একটা করে দোকান ভাড়া নেওয়ার সুযোগ পাবে। নিখুঁতভাবে বলেছেন। বিষয়টাকে বলা যায় গণতান্ত্রিকীকরণ। গণতান্ত্রিকীকরণ? হ্যাঁ, আগে হয়তো ভালো মানের হোস্টিং ছিল ব্যয়বহুল এবং জটিল, যা শুধু বড় কোম্পানিগুলোর পক্ষেই নেওয়া সম্ভব ছিল। রাইট। কিন্তু hosting.com-এর মতো বড় প্লেয়াররা যখন বাজারে আসে, তখন প্রতিযোগিতার কারণে সেবার মান বাড়ে আর দাম কমে আসে। এর ফলে রংপুরের একজন কারুশিল্পী বা সিলেটের একজন চা বাগানের মালিকও হয়তো সাশ্রয় মূল্যে একটা বিশ্বমানের ওয়েবসাইট চালাতে পারবেন। অবশ্যই পারবেন। এটা দেশের ডিজিটাল অর্থনীতির চাকাকে শুধু গতিশীলই করবে না, এর পরিধিও অনেক বাড়িয়ে দেবে। বেশ, তাহলে বেসরকারি খাত বড়সড় গাড়ি নিয়ে এই ডিজিটাল হাইওয়েতে নামার জন্য তৈরি। কিন্তু এই হাইওয়েটা বানাচ্ছে কে? এখানে কি সরকারের ভূমিকাটা চলে আসে? একদম। আমাদের হাতে থাকা A2I প্রকল্পের সাফল্যের খবরটা তো সেদিকেই ইঙ্গিত করছে। এই দুটো খবরকে পাশাপাশি রাখতেই হবে। hosting.com হলো সেই গাড়ি, আর A2I হলো সেই মসৃণ হাইওয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান। ঠিক। একটি দেশের ডিজিটাল রূপান্তর শুধু বেসরকারি বিনিয়োগ দিয়ে হয় না। সরকারের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এর ভিত্তি তৈরি হয় না। A2I ঠিক সেই কাজটাই করছে। এই উপমাটা ধরে যদি আরেকটু গভীরে যাই, তাহলে A2I কি শুধু রাস্তা বানাচ্ছে নাকি রাস্তার ট্রাফিক আইনও তৈরি করছে? দুটো তো ঠিক এক জিনিস নয়। দারুণ প্রশ্ন। উত্তর হলো দুটোই করছে। আচ্ছা। একদিকে তারা ডিজিটাল ন্যাশনাল আইডি, অনলাইন জন্ম নিবন্ধন, মানে এই ধরনের ফাউন্ডেশনাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। এগুলো হলো সেই রাস্তা। অন্যদিকে তারা বিভিন্ন সেবার জন্য স্ট্যান্ডার্ড বা মান নির্ধারণ করে দিচ্ছে, যা অনেকটা ট্রাফিক আইনের মতো। অর্থাৎ সরকার একটা খেলার মাঠ তৈরি করে দিচ্ছে আর নিয়মকানুনও ঠিক করে দিচ্ছে, যাতে hosting.com-এর মতো খেলোয়াড়রা এসে এখানে ভালোভাবে খেলতে পারে। রাইট।
এটুআইয়ের সাফল্য প্রমাণ করে যে সরকার এখন শুধু ওপর থেকে নিয়ম চাপিয়ে দিচ্ছে না, বরং নাগরিক ও ব্যবসার জন্য ডিজিটাল সেবা সহজ করতে উদ্ভাবনী মানসিকতা নিয়ে কাজ করছে। আর এর সবচেয়ে বড় দিক হলো অন্তর্ভুক্তি, তাই না? অবশ্যই ডিজিটাল বাংলাদেশের সুবিধা যদি শুধু ঢাকার কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এর আসল উদ্দেশ্যই তো ব্যর্থ হবে। এটুআই প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সেবা পৌঁছে দিয়ে সেই অন্তর্ভুক্তির বিষয়টিকেই নিশ্চিত করার চেষ্টা করছে। আচ্ছা, তাহলে একদিকে ডিজিটাল হাইওয়ে তৈরি হচ্ছে, অন্যদিকে নতুন নতুন গাড়িও সেই রাস্তায় নামছে। কিন্তু এত মসৃণ রাস্তা আর দামি গাড়ি থাকলে তো চোরের ভয়ও বাড়ে। সেটাই, নিরাপত্তার বিষয়টা তো এখানেই চলে আসে। আমাদের হাতে থাকা পরের খবরটা তো ঠিক এই দিকেই আঙুল তুলছে। আজ থেকে নাকি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR চালু হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে বিষয়গুলো একটার সাথে আরেকটা জুড়ে যাচ্ছে। এই NEIR সিস্টেমটা হলো সেই ডিজিটাল হাইওয়ের পুলিশ বা হাইওয়ে পেট্রোল। হাইওয়ে পেট্রোল? হ্যাঁ, যখন একটা দেশে কোটি কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করে ডিজিটাল লেনদেন করছে, তখন সেই ডিভাইসগুলোকেও তো একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই NEIR সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে? আমি যতদূর জানি এটা দিয়ে ফোনের IMEI নম্বর ট্র্যাক করা হয়। সাধারণ মানুষের জন্য এর মানে কি দাঁড়াবে? বিষয়টা সহজ। সরকার এখন দেশের সব বৈধ ফোনের IMEI নম্বরের একটা ডেটাবেস তৈরি করছে। আচ্ছা। যখনই কোনো নতুন ফোন নেটওয়ার্কে যুক্ত হতে চাইবে, সিস্টেম ওই ডেটাবেসের সাথে তার IMEI নম্বর মিলিয়ে দেখবে। যদি নম্বরটা ডেটাবেসে না থাকে, অর্থাৎ ফোনটা যদি অবৈধ পথে দেশে ঢুকে থাকে, তাহলে সেটি নেটওয়ার্কে কাজ করবে না। আপনার ফোন যদি বৈধভাবে কেনা হয়ে থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। তার মানে সরকার এখন ডিজিটাল জগৎকে শুধু সুযোগ হিসেবেই দেখছে না, একে নিয়ন্ত্রণ ও সুরক্ষিত করার প্রয়োজনীয়তাও জোরালোভাবে অনুভব করছে। অবশ্যই, এটি একটি ওপর থেকে নিচে মানে টপ ডাউন নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মাধ্যমে সরকার শুধু অপরাধী দমন করছে না, বিপুল পরিমাণ রাজস্বও আদায় করতে পারবে, যেটা এতদিন চোরাচালানের কারণে নষ্ট হচ্ছিল। একদম। এই পদক্ষেপটা প্রমাণ করে ডিজিটাল ইকোসিস্টেম এখন এতটাই বড় আর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে একে আর অরক্ষিত ফেলে রাখা সম্ভব নয়। বেশ, এটা তো গেল বড় পরিসরে প্রাতিষ্ঠানিক নিরাপত্তার কথা। কিন্তু এই ডিজিটাল জগতে চোর তো শুধু বড় গেট দিয়ে ঢোকে না, অনেক সময় জানালা দিয়েও ঢুকে পড়ে। ঠিক। আমাদের ব্যক্তিগত পর্যায়ে, যেমন ধরুন মেসেজিং অ্যাপে কী ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। হোয়াটসঅ্যাপে নতুন বছরের শুভেচ্ছা বার্তার আড়ালে প্রতারণার ফাঁদের খবরটা তো বেশ উদ্বিগ্নজনক। হ্যাঁ, আর এই দুটো নিরাপত্তার খবরকে একসাথে দেখলে আমরা পুরো ছবিটা পাই। NEIR হলো একটা কাঠামোগত প্রযুক্তিগত সমাধান, কিন্তু হোয়াটসঅ্যাপ স্ক্যামের মতো বিষয়গুলো মোকাবেলার জন্য প্রযুক্তি যথেষ্ট নয়। না, এর জন্য প্রয়োজন ব্যক্তিগত সতর্কতা আর ডিজিটাল লিটারেসি। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আমার নিজের ইনবক্সেই তো নতুন বছরের সময় এ ধরনের শত শত মেসেজ আসে। কোনটা আসল আর কোনটা প্রতারণার ফাঁদ, এটা সাধারণ মানুষ বুঝবে কি করে? তারা মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলে, উৎসব, লোভ বা আবেগের মতো বিষয়গুলোকে কাজে লাগায়। একটা আকর্ষণীয় অফারের লিঙ্ক পাঠায়, আর মানুষ সরল বিশ্বাসে তাতে ক্লিক করে বসে। এখানেই প্রাতিষ্ঠানিক নিরাপত্তা আর ব্যক্তিগত নিরাপত্তার পার্থক্যটা। সরকার হয়তো অবৈধ ফোন নেটওয়ার্ক থেকে বাদ দিতে পারে, কিন্তু আপনার ইনবক্সে আসা একটা ফিশিং লিঙ্কে ক্লিক করা থেকে আপনাকে বাঁচাতে পারে না। সেটার জন্য আপনাকেই সচেতন হতে হবে। যার মানে ডিজিটাল জগতে সুরক্ষিত থাকার দায়িত্বটা দ্বিমুখী। একদিকে রাষ্ট্র তার কাঠামো দিয়ে আমাদের সুরক্ষা দেবে, অন্যদিকে আমাদেরও ডিজিটাল রাস্তায় চলার নিয়মকানুনগুলো জানতে হবে। চমৎকার বলেছেন। লাল বাতি দেখলে যেমন গাড়ি থামিয়ে দিতে হয়, তেমনি সন্দেহজনক লিঙ্ক দেখলেও থেমে যেতে হবে। ডিজিটাল নিরাপত্তা একটা বহুমাত্রিক বিষয়। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? একদিকে A2I এর মতো সরকারি উদ্যোগের ডিজিটাল ভিত্তি মজবুত হচ্ছে, hosting.com-এর মতো আন্তর্জাতিক বিনিয়োগ আসছে, যা অর্থনীতির নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আর অন্যদিকে NEIR এর মতো নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হচ্ছে এবং সাইবার প্রতারণার মতো ঝুঁকিগুলো স্পষ্ট হয়ে উঠছে। দুটোই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এই সূত্রগুলো থেকে এটাই বোঝা যায় বাংলাদেশ তার ডিজিটাল যাত্রার একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। এটা এখন আর শুধু প্রযুক্তি গ্রহণ বা ব্যবহারের প্রাথমিক পর্যায়ে নেই, না, বরং একটি পূর্ণাঙ্গ, জটিল এবং পরিণত ডিজিটাল সমাজের দিকে এগোচ্ছে।
আর এই পরিণত হওয়ার একটা বড় লক্ষণই হলো চ্যালেঞ্জগুলোকে স্বীকার করা এবং তার সমাধানের জন্য কাজ করা। অর্থাৎ আমরা এখন ডিজিটাল শৈশব পেরিয়ে এক ধরনের ডিজিটাল কৈশোরে প্রবেশ করছি, যেখানে সম্ভাবনা অনেক, কিন্তু ঝুঁকিগুলো নতুন এবং অনেক ক্ষেত্রে অজানা। খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। কৈশোরের মতোই এই সময়ে প্রচুর শক্তি আর সম্ভাবনা থাকে, কিন্তু ভুল পথে যাওয়ার আশঙ্কাও থাকে। একদিকে সুযোগের সদ্ব্যবহার করা, অন্যদিকে ঝুঁকির ব্যবস্থাপনা। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন বাংলাদেশের ডিজিটাল জগতের মূল চ্যালেঞ্জ। এটাকেই বলে প্রযুক্তিগত পরিপক্কতা অর্জন করা। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হলো, সরকার হার্ডওয়্যার অর্থাৎ অবৈধ ফোন নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিচ্ছে, আবার নাগরিকদের সফটওয়্যার বা অ্যাপ ভিত্তিক প্রতারণা যেমন হোয়াটসঅ্যাপ স্ক্যাম সে বিষয়েও সতর্ক করছে। কিন্তু একটা প্রশ্ন এখানে থেকেই যায়। কি সেটা? Hosting.com-এর মতো কোম্পানি এবং A2I এর ডিজিটাল সেবার মাধ্যমে প্রতিদিন যে বিপুল পরিমাণ ডেটা তৈরি হচ্ছে, মানে নাগরিকদের ব্যক্তিগত তথ্য, ব্যবসার কৌশলগত তথ্য, সেই ডেটার মালিকানা কার? এর সুরক্ষা কে দেবে? এটা তো ভাবার মতো প্রশ্ন। আমার মনে হয় ভবিষ্যতে সবচেয়ে বড় বিতর্ক অবৈধ ফোন বা সাধারণ স্ক্যাম নিয়ে হবে না। মূল প্রশ্ন হয়ে দাঁড়াবে, এই বিশাল পরিমাণ নাগরিক ও ব্যবসায়িক ডেটা কে নিয়ন্ত্রণ করবে, কিভাবে ব্যবহার করবে এবং এর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে। এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো আগামী দিনের বাংলাদেশে প্রযুক্তি জগতের গতিপথ নির্ধারণ করে দেবে।